আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। সিরিয়ার দামেস্কের ইরান দূতাবাসে ইসরায়েল হামলা চালানোর পর এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অনেকটা প্রত্যাশিত ছিল। ইসরায়েল কিংবা এর পশ্চিমা মিত্ররাও জানত ইরানের আক্রমণ সময়ের ব্যাপার মাত্র, কিন্তু কখন বা কোথায় হামলা হবে তা কেউই নিশ্চিত ছিল না। ইরানের হামলার বিষয়টি আরও নিশ্চিত হয়ে যায় যখন ইরানের মিত্র সংগঠন লেবাননের হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ ঘোষণা করেন ইরানের পাল্টা আক্রমণ নিশ্চিতভাবেই হচ্ছে। কিন্তু এতটা প্রত্যাশিত থাকার পরেও ইরানের আক্রমণের যেই ভয়াবহ প্রভাব ইসরায়েল এবং এর পশ্চিমা মিত্রদের ওপর পড়েছে তার জন্য তারা হয়তো মোটেও প্রস্তুত ছিল না। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। একটি গুলি না করেই ইরান এরই মধ্যে ইসরায়েলের ভিত্তিমূল কাঁপিয়ে দিয়েছে। ১ এপ্রিল ইসরায়েল যখন দামেস্কের ইরান দূতাবাসে হামলা করে তারপর থেকেই ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় ভয়ে ছিল তেল আবিব। হাজার হাজার ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা গোপনে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায়। ইসরায়েলের সবগুলো জিপিএস সিস্টেম জ্যাম হয়ে যায়। রাষ্ট্র হিসেবে ইসরায়েলি পুরো কাঠামোটাই বিপর্যস্ত হয়ে পড়ে। প্রতিদিন তারা আক্রমণের আশঙ্কা করছিল। ৫ এপ্রিল দেখা যায় বিশ্বের অনেক স্থানেই তেল আবিবের দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে। শুধু তাই নয়, দখলদার বাহিনীর সেনা সদস্যদের ছুটি বাতিল করে দেয়া হয়। শুধু ইসরায়েলি নয়, ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ছিল উদ্বিগ্ন। ইরান প্রথম সপ্তাহে হামলা না করে কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। এভাবেই দ্বিতীয় সপ্তাহ শুরু হয়। ১২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র আবারও বিবৃতি জারি করে জানানো হয় তাদের কাছে তথ্য রয়েছে ইরান হয়তো ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা করবে। ১২ এপ্রিল সন্ধ্যায় খেলা শুরু করে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ৫০টি রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করে। হিজবুল্লাহ এই হামলা চালায় ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখার জন্য। পরের দিন ১৩ এপ্রিল ইরান হরমুজ প্রণালীতে ইসরায়েলি এক বিলিয়নারের মালিকানাধীন একটি জাহাজ আটক করে। এতে পশ্চিমা নীতি নির্ধারকদের জন্য নতুন করে দুশ্চিন্তার সৃষ্টি হয়। ইরান জাহাজ আটক করে যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দেয় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ইরান খুব সহজেই এই প্রণালী অবরোধ করতে পারবে। এতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন রণতরীগুলো ঝুঁকিতে পড়ে যাবে। এভাবে হামলার আগ পর্যন্ত ইসরায়েল ও এর মিত্রদের উদ্বেগের মধ্যেই রাখে ইরান। অবশেষে ইরানের সময় মধ্যরাতে দেশটিতে অপারেশন ট্রু প্রমিস নামের ঐতিহাসিক হামলা পরিচালনা করে। ইসরায়েলি দখলদার বাহিনীর হিসেবে ২০০টি ইরানি ড্রোন ইসরায়েলের দিকে উড়ে এসেছিল। ইসরায়েলের ৩ স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম এসব ড্রোন থামাতে পারেনি। যদিও এই ড্রোনগুলো পুরনো এবং কম উন্নত ছিল, কিন্তু এরপরেও এই ড্রোনগুলো অত্যন্ত সফলভাবে আমেরিকান এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেয়। এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যস্ত রাখাই ছিল ড্রোনগুলোর উদ্দেশ্য, কারণ আয়রন ডোম যখন ড্রোন মোকাবেলায় ব্যস্ত ঠিক সেই সময় প্রায় শতাধিক ইরানি মিসাইল ইসরায়েলে প্রবেশ করে। ইরানের ছোড়া এসব মিসাইলের অনেকগুলো নেগেভ, নেভাটিম এবং রেমন বিমান ঘাঁটিতে আঘাত হানে। কয়েকটি মিসাইল এতটাই কার্যকরভাবে টার্গেটে আঘাত করেছে যা ইরানও আশা করেনি। একই সঙ্গে ইরানি মিসাইল ইসরায়েলের এমন স্থাপনাতেও আঘাত হানে যেখানে F-35 বিমান ছিল। এই বিমান দিয়েই ইসরায়েল দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালায়। আমেরিকান মিডিয়া স্বীকার করতে বাধ্য হচ্ছে অন্তত ৯টি ইরানি মিসাইল সঠিকভাবে টার্গেট করে ইসরায়েলি বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। একজন আমেরিকান কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরানের ৫টি ব্যালিস্টিক মিসাইল নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত করেছে, যার ফলে একটি C-130 সংস্করণের সামরিক ট্রান্সপোর্ট প্লেনের ক্ষতি হয়েছে। পরবর্তীতে স্যাটেলাইট ছবিতে দেখা যায় বিমান ঘাঁটির রানওয়ে এবং প্লেনের স্টোরেজ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি ড্রোন এবং মিসাইলগুলো 2000 কিলোমিটার দূরে থেকে ছোড়া হলেও এগুলো ইসরায়েলের নেসেট নামে পার্লামেন্ট ও মসজিদ আল আকসার উপর দিয়ে উড়ে গেছে। সেই চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। ইরান এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তাদের সবচেয়ে স্বল্প মূল্যের অস্ত্রগুলো কতটা কার্যকর এবং কতটা সফলভাবে এই লম্বা দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এসব সস্তা ড্রোন বা মিসাইল যদি ইসরায়েলে পৌঁছে যেতে পারে তাহলে ফাতে নামে মিসাইল কী ধরনের ক্ষতি করতে পারবে তা ভেবে ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন। কারণ ফাতে মিসাইল এতটাই উচ্চগতি সম্পন্ন যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এগুলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছে যেতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী এবং মার্কিন মিত্ররা দাবি করছে তারা ইরানের ছোড়া 99% মিসাইলকে আটকে দিতে পেরেছে, কিন্তু বাস্তবতা হলো এই মিসাইল ও ড্রোনগুলো ঠেকাতে গিয়ে ইসরায়েল অন্য ধরনের সংকটের মুখে পড়েছে। এক রাতে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতে গিয়ে ইসরায়েলকে $1.3 বিলিয়ন খরচ করতে হয়েছে। অন্যদিকে এই গোটা আক্রমণ পরিচালনা করতে গিয়ে ইরানের ব্যয় হয়েছে মাত্র $35 মিলিয়ন, যা ইসরায়েলের এক রাতের ব্যয়ের মাত্র 2.7%। ইসরায়েল এক রাতে যা ব্যয় করতে বাধ্য হয়েছে তা তার গোটা মাসের সামরিক বাজেটের 67%। ইরান যেখানে তার সস্তা অস্ত্রগুলো টোপ হিসেবে ব্যবহার করেছে, সেখানে ইসরায়েল তার মিত্র যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ANTP-Y2 নামক অ্যাডভান্সড মিসাইল ডিটেনশন রাডার সিস্টেম ব্যবহার করে। হামলার পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়ে দিয়েছিল যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র এতে সমর্থন করবে না। যুক্তরাষ্ট্র একদিকে যেমন ইসরায়েলকে নগ্নভাবে সমর্থন দিতে চায়, অন্যদিকে কোনো অবস্থাতেই চায় না এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক। যুক্তরাষ্ট্রের এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিকবার সংশয় লক্ষ্য করা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও জানিয়ে দেয় নিজ দেশে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে চাপ বেড়ে যাওয়ায় আপাতত তারা আর কোনো অজনপ্রিয় সিদ্ধান্ত সমর্থন করবে না। বিশ্লেষকরা মনে করেন ইসরায়েল দামেস্কের ইরানি দূতাবাসে হামলা করেছিল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ময়দানে টেনে নিয়ে আসার জন্য। ইরান 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে তার সপক্ষে জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদকে ব্যবহার করেছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে একটি দেশের কূটনৈতিক স্থাপনা হামলার শিকার হলে সংশ্লিষ্ট দেশ পাল্টা পদক্ষেপ নিতে পারবে। ইরান দাবি করেছে ইসরায়েল জেনেভা কনভেনশন লঙ্ঘন করে দামেস্কের ইরান দূতাবাসে হামলা করার পর 2 সপ্তাহ চলে গেলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাতিসংঘ সনদের আলোকে কার্যকর কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয় তারা বাধ্য হয়েই ইসরায়েলে আক্রমণ করেছে। ইরানের এই অবস্থান দেশটির সর্বশেষ পদক্ষেপকে বৈধতা প্রদান করে। গাজা যুদ্ধ সহ সাম্প্রতিক সময়ে নানা বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় ইসরায়েলের অন্যায় আচরণের ব্যাপারে আন্তর্জাতিক সমাধানের প্রক্রিয়া এখন রুদ্ধ। ইরানও এই সুযোগ নিয়েছে। জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল বর্তমানে এমনিতেই মারাত্মক ধরনের আর্থিক সংকটে রয়েছে। এই অবস্থায় যদি তারা তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থন হারিয়ে ফেলে তাহলে হয়তো দেশটি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে যাবে। ইরানের অভিযান প্রমাণ করে গাজায় ইসরায়েলি বর্বরতার খেসারত শুধুমাত্র ইসরায়েলই দেবে না, যুক্তরাষ্ট্রকেও দিতে হবে। ইরান এবার পুরোপুরি আক্রমণ চালায়নি, বরং ইরানের আক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রিত অভিযান হিসেবে দেখা হচ্ছে। এরপরও এটি নিশ্চিত ইরানের এই আক্রমণের পরোক্ষ এবং প্রত্যক্ষ ফায়দা পাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এর লক্ষণও ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। মাসখানেক ধরেই ইসরায়েল রাফা আক্রমণ নিয়ে অনেক হম্বিতম্বি করলেও এখন পর্যন্ত তারা রাফায় অভিযান করার সাহস পায়নি। যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইসরায়েলকে রাফা আক্রমণের ব্যাপারে সবুজ বার্তা সংকেত দিতে চাইছে না। ইরানের সাম্প্রতিক আক্রমণের জেরে রাফা আক্রমণ নিয়েও ইসরায়েলকে নতুন করে ভাবতে হবে। পাশাপাশি ইসরায়েলের স্থল অভিযানও জায়নবাদী নীতি নির্ধারকরা পুনর্বিবেচনা করছেন, কেননা এই অভিযান থেকে তেমন কোনো সফলতা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে নেতানিয়াহু ইরানের আক্রমণ নিয়ে নানা ধরনের দম্ভক্তি করলেও ইরানি আক্রমণ শুরু করার সাথে সাথেই তিনি সবার আগে নীরব হয়ে গেছেন।
হামাসের 7 অক্টোবরের এক হামলা দখলদার ইসরায়েলি রাষ্ট্রের নিরাপত্তা দম্ভ আর আস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর ইরানের সাম্প্রতিক অভিযান জায়নবাদী রাষ্ট্রটির অবশিষ্ট গরিমাকেও ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।